কেন সাংবাদিকরা তার পজিশনে থেকে ওপেনলি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সে মতাদর্শ প্রকাশ করবে? আপনার যদি মতাদর্শ প্রকাশ করতে হয়, ইউ লিভ জার্নালিজম, আপনি সাংবাদিকতা ছেড়ে দেন, এসে তারপর আপনারটা আপনি করেন। যেমন আমার মনে হয়েছে আমি সাংবাদিকতা ছেড়ে দিব, আমি ছেড়ে দিয়েছি। শফিক ভাইয়ের মনে হয়েছে শফিক ভাই সাংবাদিকতা ছেড়ে দেবেন, আপাতত ছেড়ে দিয়েছে, তো আপনিও ছেড়ে দেন, আসেন অ্যাক্টিভিজম করেন, সমস্যা নাই তো। কিন্তু মিডিয়া হাউসকে আপনি ব্যবহার করে অ্যাক্টিভিজম করবেন এবং সেখানে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে গেলে তখন আপনি বলবেন গণমাধ্যমের স্বাধীনতা নাই, এটা কি অ্যাকসেপ্টেবল? এই যে ধরেন আমাদের এত এত টেলিভিশন চ্যানেল, এত এত পত্রিকা, আমি জানি না সংখ্যা কত, অনেক সংখ্যা, হ্যাঁ, কিন্তু আপনার সেখানে এদের ক্রেডেনশিয়াল কি, তাদের অ্যাকাউন্টেবিলিটি কি? আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ব্রিটেনের মতো জায়গায়, বিবিসির মতো প্রতিষ্ঠানে যে পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি থাকে, যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এটা কাউকে থ্রেট করা বা কোনো কিছুর জন্য না বলি। আজকে একটা পত্রিকায় দেখলাম শফিক ভাই ওনার সম্পত্তির কিছু হিসেব দিয়েছেন ফেসবুকে, উনি ওপেনলি, এটা আমরা সবাই দেখেছি, অনেকে জানি। কিন্তু একটা পত্রিকা একটা কার্ড ব্যবহার করে ওনার সে কথাটাকে এমনভাবে ব্যবহার করলো, মনে হচ্ছে যে ওনার অ্যাকাউন্টে এমন কিছু টাকা ঢুকে গেছে ফিকটিশিয়াস। এখন যে পাঠক, তিনি শফিক ভাইকে চেনেন না, প্রথম 17 কোটি মানুষ বা যারা মিডিয়া ইউজার যদি এর মধ্যে 25%ও হয়, সবাই তো সবাইকে চেনে না, তখন তার মধ্যে কি ইমপ্রেশনটা তৈরি করবে? কিন্তু আপনি দেখেন সবগুলো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে একটা বিষয় আছে যে, বিশেষ করে আমি বিবিসিতে দেখেছি, আপনি যখন কোনো রিপোর্ট করবেন, যে রিপোর্টের সঙ্গে করাপশন কিংবা ধরেন কোনো ব্যক্তির ইস্যু জড়িত, বিবিসিতে একটা লিগ্যাল টিম আছে যে আপনার লাইবেল হয় কিনা এটা আগে আপনাকে চেক করে নিতে হবে, যে এই হচ্ছে আমার স্টোরি, এটা আমি করতে চাই, অমুকের নাম আসবে, লিগ্যাল টিম যদি সেটাকে অ্যাপ্রুভ করে তারপর আপনি স্টোরি করবেন। মনে হলো টেবিলে বসে একটা কোর্ট কার্ড ছেড়ে দিলাম, তো এই সাংবাদিকতা থেকে কি আমাদের বেরোয় আসা উচিত না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টেনশনটা কি। আমি সবসময় বলি যে সাংবাদিকতায় ভুল হতে পারে। আমি যখন এত এত নিউজ প্রডিউস করছি, একটা পত্রিকা যদি প্রতিদিন 50টা নিউজ প্রডিউস করে, একটা টিভি যদি প্রতিদিন 20টা রিপোর্ট করে, 5টা টকশো করে, ভুল হতে পারে। কিন্তু ভুল হওয়া আর অসৎ উদ্দেশ্যে করা এবং পরবর্তীতে সরি বলা, দুটো কিন্তু এক জিনিস না। সুতরাং এই অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমাদের মিডিয়া হাউসগুলোরও থাকতে হবে, যে মন চাইলো এবং আমি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলাম, ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করাই যেতে পারে, নো প্রবলেম, কেউ বদার করবে না। কিন্তু আমি যদি একটা ইল মোটিভ নিয়ে কাউকে হিউমিলিয়েট করার জন্য জিনিসটা করি, তাহলে সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? আমি মনে করি মিডিয়ার অ্যাকাউন্টেবল করার জন্য এই প্রসেসগুলো বাংলাদেশে আরও সুচারুভাবে, কার্যকরীভাবে থাকা দরকার। লাস্ট আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের কথা, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখি যে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, ঠিক আছে আওয়ামী লীগ 15 বছর ছিল, তাদের একটা সুবিধাভোগী গোষ্ঠী ছিল এই দেশে, অস্বীকার করার বোঝা নেই, কেন জানি মনে হচ্ছে মিডিয়া সেক্টরে কিছু সাংবাদিকের মধ্যে মনোবেদনাটা অনেক বেশি, এবং সেটা তারা প্রকাশ করছে সাংবাদিক থেকে এবং অ্যাক্টিভিজম করে। বাংলাদেশের কোনো মিডিয়ার কি সোশ্যাল মিডিয়া পলিসি আছে? কারণ আপনারা যারা কাজ করেন আপনাদের হাউসগুলোতে, কি লিখতে পারবেন আর কি লিখতে পারবেন না? আমি যে প্রতিষ্ঠানে কাজ করে এসেছি, অত্যন্ত স্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া পলিসি। চাইলেই আমি সবকিছু লিখতে পারতাম না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে না বুঝলে ওইভাবে করতে হতো। কিন্তু সাংবাদিকরা তো বসে এখনো সরকারের ক্রিটিসিজম করার কোনো সমস্যা নাই। আমি চাই যে সরকারের ক্রিটিসিজম হোক। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি নিজেও বলেছেন যে আপনারা আমাদের সমালোচনা করতে থাকেন, কিন্তু আমি সমালোচনার আড়ালে
ফ্যাসিবাদী শক্তিকে আবার পুনর্বাসন করার জন্য যদি চেষ্টা করি, তাহলে সেখানে আমার আপত্তি আছে এবং এটাকে আমার এনকাউন্টার করতে হবে। কেন সাংবাদিকরা তার পজিশনে থেকে ওপেনলি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সে মতাদর্শ প্রকাশ করবে? আপনার যদি মতাদর্শ প্রকাশ করতে হয়, ইউ লিভ জার্নালিজম, আপনি সাংবাদিকতা ছেড়ে দেন, এসে তারপর আপনারটা আপনি করেন। যেমন আমার মনে হয়েছে আমি সাংবাদিকতা ছেড়ে দিব, আমি ছেড়ে দিয়েছি। শফিক ভাইয়ের মনে হয়েছে শফিক ভাই সাংবাদিকতা ছেড়ে দিবেন, আপাতত ছেড়ে দিয়েছে, তো আপনিও ছেড়ে দেন, আসেন অ্যাক্টিভিজম করেন, সমস্যা নাই। কিন্তু মিডিয়া হাউসকে আপনি ব্যবহার করে অ্যাক্টিভিজম করবেন এবং সেখানে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে গেলে তখন আপনি বলবেন গণমাধ্যমের স্বাধীনতা নাই, এটা কি অ্যাকসেপ্টেবল? আমিও তো একজন মানুষ, আমি যদি হিউমিলিয়েটেড হই, আমার কি কোনো প্রতিকার নাই? আমার কি কোনো উপায় নাই গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার? পৃথিবীর সব দেশেই আছে বহু নামি দামি গণমাধ্যম মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা দেয় এভরি ইয়ার। তাহলে বাংলাদেশে তো এটার ব্যতিক্রম হবে। যেহেতু আমার ধারণা যে আমরা যে আলোচনাগুলো শুরু করেছি, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন মতামত আসবে। আমি আবারও বলছি, আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আমার গত 2 দশকের দেখা থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে, কারো কাছ থেকে, অনেকের কাছ থেকে শুনেছি, দেখেছি, সেই হিসেবে আমি জিনিসটা বললাম। এবং যেহেতু আমরা জার্নালিজম প্র্যাকটিস করেছি বা করার চেষ্টা করেছি, সো একটা আলোচনার সূত্রপাত আমরা করলাম। আরও মতামত আসবে, আরও কিছু আসবে, এর ভিতর দিয়ে আমার ধারণা আমরা বেস্ট জিনিসটা আমরা পিক করতে পারবো। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমেনিন মানিক,
আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি, এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।